সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সহকারী শিক্ষিকা অমৃতা সেন। শিক্ষার্থীরা, এই যে স্কুল বন্ধ, আমরা ঘরে বসে অনলাইনে শ্রেণী কার্যক্রম চালাচ্ছি, এই প্রক্রিয়ায় তোমরা বেশি এই সময়টাতে করোনাকালীন সময়ের কারণে, করোনার জন্য তোমরা বেশি সময় কাটাচ্ছ ঘরে। তো সেই ঘরটা যদি আরামদায়ক না হয়, যদি সেই ঘরটা তোমাদের প্রশান্তির কারণ না হয়ে বিরক্তির কারণ হয়ে যায়, তাহলে সময় কাটানোটাও নিশ্চয়ই আরামদায়ক হবে না। তোমাদের সব দিক থেকে তোমরা পিছিয়ে পড়বে। তোমাদের শিক্ষা, তোমাদের শারীরিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধি সবকিছুই ব্যাহত হবে। এ কারণে আমাদের আজকের পাঠ গৃহ সম্পদের ব্যবস্থাপনা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা নানান সামগ্রী ব্যবহার করি। যেমন ধরো, আমরা বিছানায় শুই, আমরা বেসিনে গিয়ে মুখ ধুয়ে খাবার খাই, থালায় করে খাবার খাই, তারপর ধরো পড়ার টেবিলে বসে পড়ালেখা করি। এছাড়াও আমরা যারা ঘরে থাকি, তোমরা যারা ঘরে থাকো, তারা হয়তো এই কাজগুলো করি। আর যারা ঘরের বাইরে কাজ করতে যায়, তারা ঘরের বাইরে কাজ সেরে বাসায় এসে একটু বিশ্রাম, একটু প্রশান্তি লাভ করে। তো এই কারণে আমরা আমাদের সারা দিনের কাজের মধ্যে আমরা যে জিনিসগুলো, যে সামগ্রীগুলো আমরা ব্যবহার করছি, যে সামগ্রীগুলো আমাদের চাহিদা পূরণের জন্য আমরা ব্যবহার করছি, সেগুলোই হলো আমাদের গৃহ সম্পদ। আমাদের আজকের পাঠ গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার। শিক্ষার্থীরা, এই যে গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহার, এখানে একটি শব্দ সম্পদ। সেই সম্পদ জিনিসটা কি? সম্পদ হলো সেগুলোই যা আমাদের চাহিদা পূরণের জন্য আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ যার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন পূরণ করতে পারি, প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারি, তাই হলো আমাদের সম্পদ। এখন এই সম্পদগুলো আমরা যে বলছি, গৃহের যে অর্থ, জায়গা, জমি, আমাদের যে সকল প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা ভাগে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা ধরতে পারি, আমরা দেখতে পাই, আমরা স্পর্শ করতে পারি, সেগুলো আমাদের সামনেই রয়েছে। এই সম্পদগুলোকে বলা হচ্ছে অমানবীয় সম্পদ বা বস্তুগত সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে কি কি থাকছে? আমাদের এই সম্পদগুলো, আমরা প্রথমেই যাই সম্পদের শ্রেণী বিভাগে। সম্পদের শ্রেণী বিভাগে সম্পদ থেকে আসছে, প্রথমে বললাম আমি অমানবীয় সম্পদ, বা বস্তুগত সম্পদ। এই সম্পদের মধ্যে আমরা কি কি পাচ্ছি? এই সম্পদের মধ্যে আমরা পাচ্ছি সম্পদের মধ্যে সব থেকে কার্যকর একটি উপাদান, যেটি হলো অর্থ। এই অর্থ দিয়ে সবই করা যায়। যে কোনো কাজ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়, তাই প্রথমেই আমরা রাখছি অর্থ। তারপরে আমরা যেখানে বাস করছি, যে বাড়ি, সেটা তৈরি করার জন্য যেটা লাগে জমি। হ্যাঁ, জমি জমা খুব দরকারি একটা জিনিস। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছি, সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে আমাদের কি লাগে? জায়গা জমি লাগে। তারপর আমরা যেখানে থাকছি সেটা বাড়ি। ঠিক আছে, প্রথমে ভূমির উপরে নির্মিত সেই বাড়িটি, তারপরে হলো আমাদের যে বস্তু সামগ্রীগুলো, অর্থাৎ আমরা যে সকল সামগ্রী ব্যবহার করি, যেমন ধরো টেবিল, চেয়ার, আমাদের আলমারি, খাট, তারপর হলো ডেক্সি, কড়াই, আমাদের পোশাক পরিচ্ছদ, এই সব কিছুই বস্তুগত সামগ্রী, যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে ধরো আমাদের যে সামাজিক সুবিধাগুলো রয়েছে, সামাজিক সুবিধা, ঠিক আছে,
সামাজিক সুবিধাগুলো কি কি? যেমন ধরো আমরা শিক্ষা গ্রহণের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমরা আমাদের একটা বিয়ের অনুষ্ঠান হবে সেই জন্য আমরা কমিউনিটি সেন্টারে যাচ্ছি। যোগাযোগ মাধ্যমগুলো, আমাদের যে বাস, ট্রাক, এই জিনিসগুলো আমরা ব্যবহার করছি, যে যানবাহনগুলো ব্যবহার করছি, এই সব কিছু আমাদের সামাজিক সুবিধার মধ্যে পড়ছে। অর্থাৎ যাতায়াতের জন্য যে রাস্তাটা ব্যবহার করছি সেটা আমাদের সামাজিক সুবিধার মধ্যে পড়ছে। তো এই সব কিছুকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরতে পাচ্ছি, আমরা চোখের সামনে এগুলোকে অবলোকন করতে পাচ্ছি, এগুলোকে আমরা গণনার মধ্যেও রাখতে পাচ্ছি। তো এগুলো হলো আমাদের বস্তুগত সম্পদ। আরেক শ্রেণীর সম্পদ রয়েছে যে সম্পদগুলোকে আমরা চোখে দেখতে পারি না, আমাদের ভেতরেই থাকে। যেমন ধরো এগুলোকে আমাদের উপলব্ধি দ্বারা আমরা উপলব্ধি করতে পারি। যেমন ধরো আমাদের জ্ঞান, আমাদের মধ্যকার শক্তি, আমাদের মনোভাব, আমাদের যে চাহিদার পূরণের জন্য যে মানসিকতাটুকু, সেগুলো এই সব কিছুকে আমরা দেখতে পারি না, কিন্তু আমরা তাদেরকে অনুভব করতে পারি। তো এইগুলোকে আমরা কি বলবো? এগুলো হলো মানুষের মধ্যকার শক্তি, তাই এগুলো হলো মানবীয় সম্পদ। ঠিক আছে, তো এগুলো হলো মানবীয় সম্পদ। এই মানবীয় সম্পদের মধ্যে আমরা কি কি দেখছি? এই মানবীয় সম্পদের মধ্যে আরেকটা কথা বলি, যেটা সব সময় আমাদের খুব কাজে লাগে, সেটা হলো সময়। এই যে বললাম সব সময় আমাদের কাজে লাগে সময়টা, এটাও কিন্তু মানবীয় সম্পদের মধ্যেই পড়ছে। কারণ এটাকে দেখা যায় না, কিন্তু এটা চলমান সবসময় চলছে। তো সেই সময়, শক্তি, প্রতিটি কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি, আমাদের অভ্যন্তরীণ জ্ঞান, হ্যাঁ, তারপর হলো দক্ষতা, তারপরে আমাদের যে মনোভাব, আমরা যে কাজটা করব সেটা সঠিকভাবে করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, আমরা কাজটা আনন্দের সাথে করছি না নিরানন্দের সাথে করছি, কিভাবে করছি, চাপে করে করছি না কিভাবে করছি, আমরা আমাদের যে মনোভাবটুকু, সেই মনোভাবটা আমাদের অন্যতম একটি সম্পদ। হ্যাঁ, মনোবল বা মনোভাব। ঠিক আছে, তো এই গেল আমার সম্পদের শ্রেণীবিভাগ। আমরা কি বললাম? আমাদের সম্পদ হলো সেই সকল দ্রব্য সামগ্রী বা সেই সকল উপাদানগুলো যা আমাদের চাহিদা পূরণে সহায়তা করছে। আর এই সম্পদকে আমরা দুটি ভাগে ভাগ করছি, একটি হলো মানবীয় সম্পদ আর একটি হলো অমানবীয় বা বস্তুগত সম্পদ। আমরা মানবীয় সম্পদের মধ্যে পাচ্ছি সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা, মনোভাব। এখানে সময়টা আমাদের যে 24 ঘন্টায় একদিন সেই সময়। ঠিক আছে, আর শক্তিটা কি? শক্তিটা হলো আমার নিজের কাজ করার ক্ষমতা বা শক্তি, আমি কাজ করতে কতটুকু সক্ষম, আমার অভ্যন্তরীণ কতটুকু শক্তি রয়েছে সেই শক্তি। জ্ঞান, আমার বিষয়বস্তুগত জ্ঞান, আমি যে কাজটি করব সেই কাজটি করার জন্য আমি কতটুকু জানি, আমার ভেতরে কি আছে, কতটুকু জানা আছে সেই জ্ঞান। আর দক্ষতা, আমি কাজটা করতে কতটুকু পারদর্শী সেই দক্ষতা। আর মনোভাব হলো আমার ওই কাজের প্রতি আমার আগ্রহ কিরকম, আমি কিভাবে কাজটা করতে চাইছি, কি আমি মনের থেকে কাজটা করতে চাইছি না আমি কারো চাপে পড়ে কাজটা করছি, এরকম। এইটা হলো অনেক সময় দেখবে যে তোমার পড়তে ইচ্ছে করছে না কিন্তু তোমাকে পড়তে বসতে হচ্ছে, বাবা মা চাপ দিচ্ছে এই পড়তে বস, তাই পড়তে বসলে কিন্তু পড়াটা কিন্তু পড়া হলো না, মাথার ভিতরে কিছুই ঢুকলো না, গড়গড় গড়গড় করে পড়ে গেলে। সেই যে মনোভাবটা, সেটা যদি তোমার সত্যিই তোমার আগ্রহ নিয়ে তুমি পড়তে, তাহলে পড়াটা হয়তো খুব দ্রুত শেখা হয়ে যেত। সেই মনোভাবটুকু একটা সম্পদ, মানবীয় সম্পদ। তারপরে আমরা পাচ্ছি কি? অমানবীয় সম্পদ। অমানবীয় সম্পদগুলোকে আমরা বলছি বস্তুগত সম্পদ, কেননা এগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা ধরতে পাচ্ছি, আমাদের চোখের সামনেই থাকে। সেই জন্য এগুলোর এক কথা বলতে গেলে এগুলোর প্রায়োগিক ব্যবহারগুলো রয়েছে। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটি খুব গুরুত্বপূর্ণ একটি সম্পদ, সেটি হলো অর্থ। অর্থ দিয়ে আমরা যে কোনো কিছু কিনতে পারছি, অর্থ দিয়ে যে কোনো কাজে আমরা লাগাতে পারছি। আমাদের পারিবারিক জীবনে যে চলার জন্য কোনো জিনিস সামগ্রী, দ্রব্য সামগ্রী কেনার জন্য, ক্রয় করার জন্য, এমনকি তুমি পড়তে গেলেও, পড়ার জন্য যে শিক্ষা সামগ্রীগুলো লাগে সেগুলো কিনতে গেলেও কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়। তো সেই অর্থ হলো আমাদের অন্যতম একটি বস্তুগত সম্পদ। তারপরে হচ্ছে কি? জমি জমা, অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠ, সেইটা কতটুকু আমার কাছে আছে, আমি যদি একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, আমি কতখানি জমির উপর গড়ে তুলবো, বা আমার কাছে কি পরিমাণ জায়গা রয়েছে, সেই জায়গাকে আমি কিভাবে ব্যবহার করে আমি আমার কাজটি সম্পন্ন করতে পারবো। সেই জন্য হলো জমি জমা হলো আমার একটি বস্তুগত সম্পদ।
তারপরে আমরা কোথায় থাকছি, সেই বাড়িটা আমরা ব্যবহার করি। সেই বাড়ি হলো আমার আরেকটি বস্তুগত সম্পদ। তারপরে যেই সকল সামগ্রী আমরা ব্যবহার করি সবকিছুকে আমরা বস্তু সামগ্রী হিসাবে ধরি এবং সেটি একটি বস্তুগত সম্পদ। তারপরে আমরা চলাফেরার জন্য যে যানবাহন ব্যবহার করি, যে যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমাদের কাজ সামাজিক যোগাযোগে, সামাজিকীকরণের জন্য সেই সকল সুবিধাগুলো সবকিছু হলো আমার সামাজিক সুবিধা এবং এটি একটি বস্তুগত সম্পদ। এই গেল আমার সম্পদের শ্রেণীবিভাগ। এবারে আমরা আসবো সম্পদের বৈশিষ্ট্য। এবারে আসি আমরা সম্পদের বৈশিষ্ট্যে। প্রতিটি সম্পদের কিছু সম্পদ যদি বলি, সেই সম্পদগুলোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন প্রথমেই আমরা বলি সম্পদের বৈশিষ্ট্যের মধ্যে যেটা খুব প্রয়োজনীয় সেটা হলো উপযোগ। এখানে আমরা যে দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করছি সেগুলোর গুণটি, যে সম্পদটি আমি ব্যবহার করব সেটা আমার চাহিদা পূরণে সক্ষম কিনা, এটা হলো তার উপযোগ। অর্থাৎ তার উপযোগিতা রয়েছে কিনা, আমি আমার যে প্রয়োজনের কারণে আমি সম্পত্তিকে ব্যবহার করব সেই সম্পত্তি আমার প্রয়োজন পূরণ করতে সক্ষম কিনা, সেটি হলো আমার উপযোগ। আর যেমন ধরো আমরা কাঠ থেকে চেয়ার টেবিল তৈরি করছি, সেই চেয়ার টেবিলে বসে আমরা পড়ালেখা করছি, বা আমরা খেতে বসছি, বা বিছানায় গিয়ে শুয়ে পড়ছি। তো এই যে বিশ্রাম নিচ্ছি, এটা আমার প্রয়োজনটাকে পূরণ করছে। চেয়ার টেবিলটাকে আমি ব্যবহার করছি আমার পড়ালেখার সময়, আমার প্রয়োজনীয়তাটা ছিল বসে পড়া, সেটিকে পূরণ করছি, তাহলে সেটি হলো তার উপযোগ। তো এখানে আরেকটা কথা বলা দরকার যে প্রত্যেকটা সম্পদেরই এই যে প্রয়োজন মেটানোর ক্ষমতাটা থাকতে হবে। যদি সেটি না থাকে, তবে উপযোগ যদি না থাকে, তবে সেটি কখনোই সম্পদ বলে বিবেচিত হবে না। অর্থাৎ এমন কোনো জিনিস যেটা আমার ওই মুহূর্তে কোনো একটা কাজের জন্য প্রয়োজন, কিন্তু সেই মুহূর্তে সেই জিনিসটা আমার কাজের প্রয়োজনীয়তা পূরণ করতে পারছে না, তাহলে সেটি সেই সময়কার জন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে না। তারপরে দেখি, তারপরে বৈশিষ্ট্য যেটি, সেটি হলো সীমাবদ্ধতা। আমাদের এই পৃথিবীতে যত সম্পদই আছে, প্রতিটি সম্পদেরই একটি সীমা আছে। অর্থাৎ আমরা যদি বলি খনি থেকে সোনা উত্তোলন করা হয়, সেই খনি থেকে সোনা উত্তোলনেরও একটি সীমা আছে। সীমা খনি থেকে যখন তোলা হয় একটা পর্যায়ে গিয়ে খনি শূন্য হয়ে যায়, অর্থাৎ তার একটা সীমা রয়েছে। আবার যদি ধরি সময়কে ধরি, আমাদের সেই সকাল থেকে ঘুমানো এবং পরবর্তী দিবসে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত 24 ঘন্টা, হ্যাঁ, সেই সূর্যটা থেকে সূর্য অস্ত যাওয়া, পরবর্তী দিন আবার সূর্যটা যদি ধরি 24 ঘন্টা, সেই 24 ঘন্টাও কিন্তু একটা সীমা রয়েছে। প্রতিটি বস্তুরই একটা সীমাবদ্ধতা থাকবে। সীমাবদ্ধতাটা হলো সম্পদের একটি বৈশিষ্ট্য। তারপরে বৈশিষ্ট্যটি হলো আয়ত্তাধীন। আয়ত্তাধীন বলতে সম্পদ সবসময় ব্যক্তির আয়ত্তে বা ক্ষমতার মধ্যে থাকবে। যদি এমন কোনো বস্তু বা দ্রব্য সামগ্রী যেটি আমার আয়ত্তের মধ্যে নেই, কিন্তু আমাকে আমার প্রয়োজনের সময় সেটি ব্যবহার করতে হচ্ছে, কিন্তু সেই সম্পদটি আমি কোনোভাবে কোনো মাধ্যমেও আমি ব্যবহার করতে পারছি না, অর্থাৎ আমি আমার আয়ত্তে আনতে পারছি না, তাহলে সেটি আমার সম্পদ নয়। অর্থাৎ ধরো যদি তোমার পড়ালেখার জন্য বই কেনার প্রয়োজন, বই কিনতে গেলে লাগবে অর্থ, সে অর্থ তোমার কাছে নেই কিন্তু তোমার বাবা মায়ের কাছে আছে, বাবা মাকে বললে বাবা মা অর্থ দিয়ে বইটি কিনে তোমাকে এনে দিল। এক্ষেত্রে তুমি বাবা মাকে মাধ্যম হিসেবে ব্যবহার করলে, তাদের কাছ থেকে অর্থটাকে তুমি তোমার প্রয়োজনে ব্যবহার করতে পারলে, এক্ষেত্রে অর্থটি তোমার সম্পদে পরিণত হলো। এবং এই যে তুমি অর্থটাকে তোমার কাজে ব্যবহার করলে, তাই এটি তোমার আয়ত্তের মধ্যে চলে আসলো। অর্থাৎ প্রতিটি সম্পদেই তোমার ব্যক্তির প্রয়োজন অনুযায়ী তার ব্যবহার সীমার মধ্যে আসতে হবে, তার প্রয়োজনীয় কাজে সে ব্যবহার করতে পারবে, তার নিয়ন্ত্রণের মধ্যে আসবে, সেক্ষেত্রে সেটি তার সম্পদ হিসেবে বিবেচিত হবে। আরেকটি খুব ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য হলো প্রতিটি সম্পদে পারস্পরিক একটি সংযোগ, পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং একটি সম্পদ অন্য একটি সম্পদের উপর নির্ভরশীল। যদি ধরি যে আমি ভালো পরীক্ষায় ভালো ফলাফল করব, এর জন্য আমার কি দরকার? এর জন্য আমার সময় মতো পড়া দরকার, আমার প্রতিটি পাঠ সঠিকভাবে মুখস্থ করা দরকার। এখন সময় মতো শুধু পড়ে গেলে আমার মাথার মধ্যে কিছুই ঢুকলো না, তাহলে কি আমার পড়াটা মুখস্থ হবে? না। এর জন্য কি লাগবে? এর জন্য নিজের আগ্রহটি লাগবে, নিজের মধ্যে জ্ঞান ধারণ ক্ষমতাটা লাগবে, অর্থাৎ দক্ষতাটা লাগবে, তোমার মধ্যে কতটুকু তুমি ধারণ করতে পারছো সেটি লাগবে। আবার তুমি কিছুই পড়লে না, শুধুমাত্র বসে থাকলে, সময় কাটালে,
যে বাবা মা বললো যে 2 ঘন্টা পর 2 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকলে জ্ঞানটা অর্জন করলে না, জ্ঞানটাকে ভেতরে ধারণ করলে না, তাহলে কি পরীক্ষায় ফলাফল ভালো করতে পারবে? কখনোই না। তাহলে কি লাগবে? জ্ঞানটাও লাগবে, জ্ঞানটা ধারণ করতে হবে। এই যে বলছি আমার লক্ষ্য হলো একটি, আমার ফলাফল ভালো করা, আর তার জন্য আমি কি কি ব্যবহার করছি? আমি সময়কে ব্যবহার করছি, আমি আমার জ্ঞানকে ব্যবহার করছি, আমার দক্ষতাকে ব্যবহার করছি, আমার মনোভাবকে ব্যবহার করছি। আবার এগুলো ছাড়া আমি বই ব্যবহার করছি পড়ার জন্য, খাতা ব্যবহার করছি লেখার জন্য, কলম ব্যবহার করছি, আমার হাতকে ব্যবহার করছি, হ্যাঁ, আমার যে কায়িক শ্রমটা দিচ্ছি, আবার আমি যে চেয়ার টেবিলে বসছি সেই বস্তুগত সম্পদগুলোকেও আমি ব্যবহার করছি। অর্থাৎ একটি কাজের জন্য আমি অনেকগুলো সম্পদকে পারস্পরিক সম্পর্কিত করে আমি ব্যবহার করছি, এবং এই কাজটি ফলাফল হলো আমার ফলাফল ভালো করা, পরীক্ষায় ভালো ফলাফল করা। ওই কাজের জন্য আমি এই যে সমস্ত সবগুলো সম্পদকে ব্যবহার করছি তার একটিকেও যদি আমি বাদ দিই, নির্ভরশীলতা যদি না থাকে, তাহলে কিন্তু আমার ফল প্রাপ্তি ঘটতো না। তাহলে বলা যায় প্রতিটি সম্পদ একটি আরেকটির উপর নির্ভরশীল, আর যদি এই নির্ভরশীলতা না থাকে তাহলে আমার লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। তাই বলা যায় সম্পদের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সম্পদের উপযোগ, সীমাবদ্ধতা, আয়ত্তাধীন থাকা এবং পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা। এই যে বললাম যে বস্তুগত সম্পদ সম্পর্কে বললাম, এবং আমরা যে মানবীয় সম্পদ সম্পর্কে বললাম, আমরা বললাম যে আমাদের সম্পদের বৈশিষ্ট্যগুলো। এখানে আমাদের এই সম্পদগুলোর মধ্যে আমরা এখন দুটি সম্পদের পরিকল্পনা সম্পর্কে শুনবো, যে দুটি সম্পদ আমাদের খুব দরকার, এই সম্পর্কে পরিকল্পনা থাকা, স্বচ্ছ ধারণা থাকা দরকার, সেই দুটি সম্পদ সম্পর্কে এবার একটু জেনে নিব। তার মধ্যে প্রথমটি হলো সময়, যেটি খুবই সীমিত। মানুষের জীবন কালকে বিজ্ঞানীরা তাদের ধারণা অনুযায়ী ধরে নেওয়া হয় 100 বছর। 100 বছর মানুষের জীবনকাল ধরে নেওয়া হয়। তাহলে একটা মানুষের জীবনকাল কিন্তু খুবই সীমিত। 100 বছরের আয়ু নিয়ে আমরা পৃথিবীতে আসি। তো এইখান থেকে এটা সামগ্রিকভাবে অনেকে হয়তো আরো বেশি দিন বাঁচতে পারে, কিন্তু একটা সম্পূর্ণরূপে একটা গড় হিসাবে ধরে নেওয়া হয় 100 বছর। তো সেই 100 বছরের সময়টি খুবই কম। এই সময়ের মধ্যে হয়তো প্রতিটি দেশের গড় আয়ু দেখলে কোনো দেশে দেখা যাবে 56 বছর, কোনো দেশে দেখা যাবে 65 বছর, এরকম। অর্থাৎ ওই দেশের লোকজন অত বছরই বেশি বাঁচে। তো আমরা যদি আমাদের জীবনটাকে ধরি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি, তাহলে আমাদের নিজেদেরই সময়টা খুবই কম। তো এই অল্প সময়ের মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে। আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হতে হবে, আমাকে এমন কিছু করে যেতে হবে যাতে করে দীর্ঘদিন আমার কথা সবাই মনে রাখে, এমন কিছু গাঠনিক কাজ করতে হবে যাতে করে আমার দেশ এগিয়ে যায়, আমি নিজে উপকৃত হই, আমার পরিবার উপকৃত হয়। তো এই সকল কাজের জন্য যেটা খুব দরকার সেটা হলো সময় সম্পর্কে সচেতনতা এবং সময়ের ব্যবহার সম্পর্কে সচেতন থাকা। এই সময়টা হলো আমাদের একটি গুরুত্বপূর্ণ সম্পদ, যেটি পরিকল্পনা করা খুবই দরকার। তো এই যে সময়টা আমাদের সীমিত জীবন, এই সীমিত জীবনে আমরা যত বেশি যথার্থভাবে ব্যবহার করতে পারবো, তত বেশি আমরা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হব। আমরা ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে তত বেশি গুরুত্বপূর্ণভাবে তার প্রয়োগ করতে সক্ষম হব। আর এই সময় সম্পর্কে আমাদের জানতে সচেতন হতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হলো সময় তালিকার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের জানা। তো আমরা এবার দিই সময় তালিকার প্রয়োজনীয়তা। সময় তালিকার প্রয়োজনীয়তায় প্রথমে আমরা পাচ্ছি যে আমি কি কাজ করব সে সম্পর্কে একটি সঠিক স্বচ্ছ ধারণা, অর্থাৎ করণীয় কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটা খুব জরুরি। আমি কি কাজ করতে যাচ্ছি, কি করব সেটি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকে, আমি সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে পারবো না। তাই আমার প্রথম যেটি দরকার সেটি হলো সময়ের মধ্যে যে কাজটি করবো সেটি সম্পর্কে স্বচ্ছ ধারণা। তারপরে যেটি লাগবে সেটি হলো সময় মতো কাজ করার অভ্যাস গড়ে তোলা। সময় মতো কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এগুলো হলো আবার প্রয়োজনীয়তা। কেন আমরা সময় তালিকাটি তৈরি করব? সময় তালিকার প্রয়োজনীয়তা, এটি করলে আমাদের কি কি হবে?
সময়ে যে কাজটি শেষ করতে হবে সেটা সম্পর্কে, করণীয় কাজ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকবে। আমি যে কাজটি করব সেটি সময় মতো করার একটা অভ্যাস গড়ে উঠবে, সময় মতো কাজ করার অভ্যাস গড়ে উঠবে। তারপরে আছে আমরা যে কাজটি করছি সেটার জন্য কতটুকু সময় আমরা ব্যয় করব, কাজের জন্য কতটুকু সময় আমরা ব্যয় করব সেই সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা হবে। যে কাজটি আমি করব তার জন্য আমার কতটুকু সময় লাগবে। এরপর কাজের দক্ষতা বাড়বে, সঠিক সময়ে কাজ করার অভ্যাস হলে কাজের দক্ষতাটা বাড়বে এবং যথার্থ হবে কাজ। ঠিক আছে, তো গতিশীলতা আসবে, যেহেতু কাজটি যথার্থভাবে সম্পন্ন হবে তাহলে কি হবে, গতিশীলতা আসবে। তারপরে আমরা যেটা আমাদের দরকার, প্রতিটি কাজের পরে আমাদের একটু বিশ্রাম দরকার, একটু অবসর দরকার, একটু বিনোদন দরকার। আমাদের নিজেদের মস্তিষ্ককে একটু যদি আমরা বিশ্রাম না দিই পরবর্তী কাজের জন্য আমরা শক্তি ফিরে পাবো না। সেজন্য যেটি দরকার সেটি হলো বিশ্রাম, অবসর, বিনোদন। বিনোদনের জন্য সময় থাকবে। অর্থাৎ সময় তালিকাটা করলে কি হবে, সময় তালিকার প্রয়োজনীয়তাটা কি, সময় তালিকাটা করার প্রয়োজনীয়তা হলো আমি যে কাজটি করব সেটা সম্পর্কে আমার একটি স্বচ্ছ ধারণা থাকবে, আমি সময় মতো কাজটি শেষ করার জন্য অভ্যস্ত হয়ে উঠব এবং ওই কাজটি করার জন্য আমার কতটুকু সময় লাগতে পারে সে সম্পর্কে আমার ব্যয় করা সময় সম্পর্কে আমার একটি ধারণা জন্মাবে এবং পরবর্তী দিনে আমি ওই কাজটি পরে আর কি কাজ করতে পারবো তাহলে সেটা আমি বুঝতে পারবো। তারপরে আমি যে কাজটি করছি সময়ের মধ্যে শেষ করছি সেটিকে যথাযথভাবে শেষ করার জন্য আমাকে কর্মকুশলী হতে হবে, তাহলে আমার দক্ষতা বাড়বে এবং আমার কাজে গতিশীলতা আসবে। এবং সর্বোপরি প্রতিটি কাজের পরে মানুষের একটু বিশ্রাম দরকার। আমি যদি সময় তালিকাটা সঠিকভাবে করতে পারি তাহলে সেখানে আমার বিশ্রাম, অবসর থাকবে, বিনোদনের সময় থাকবে। আর একটা মানুষ কখনোই ক্রমাগত কাজ করে যেতে পারে না, কাজ করতে হলে তাকে কিছুটা বিশ্রামের প্রয়োজন পড়ে। এখন যদি আমি ক্রমাগত কাজ করে যাই তাহলে আমি ক্লান্ত হয়ে যাব এবং আমি কাজ করতে অক্ষম হয়ে পড়ব। তাই আমার প্রয়োজন বিশ্রাম, অবসর, বিনোদন সবকিছুই আমার সময় তালিকাতে থাকতে হবে। আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমি যে সময় তালিকাটা করব সেটার কিছু বিবেচ্য বিষয় আছে, সময় তালিকা প্রণয়নের জন্য কিছু বিবেচ্য বিষয় আছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যে আমি একটা কাজ করছি সে কাজটি জন্য কতটুকু সময় লাগছে, যদি বেশি সময় লাগে তাহলে তার পরবর্তীতে আমি আরেকটি কাজ রাখবো যে কাজটিতে হয়তো একটু সময় কম লাগবে। অর্থাৎ আমি কাজগুলোকে গুরুত্ব অনুসারে সাজাবো। প্রথমে যেটা লাগবে, একদম সর্বপ্রথমে সময় তালিকার জন্য বিবেচ্য বিষয়ের মধ্যে যেটি থাকবে সেটি হলো আমি দৈনন্দিন কি কি কাজ করব তার একটি তালিকা থাকতে হবে বা কর্ম পরিকল্পনা থাকবে, দৈনিক করণীয় কাজের পরিকল্পনা। আমি যে কাজগুলো করব সেগুলোর জন্য করণীয় কাজগুলো একটা নির্ধারণ করে একটা পরিকল্পনা থাকবে। তারপর হলো কাজগুলোকে আমি গুরুত্ব অনুসারে সাজাতে হবে, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেই অনুযায়ী আমি কাজগুলোকে সাজাবো। কেননা আমি যদি আগের কাজটা পরে করি তাহলে আমারও কাজ করতে ভালো লাগবে না, বা আমার বলতে তোমাদের সবার কথা বলছি যে আমি যদি আমার প্রথমেই আমি ঘুম থেকে উঠে নিশ্চয়ই ভাত খেতে যাব না, ঘুম থেকে উঠে নিশ্চয়ই আমি ব্রাশ করব, ফ্রেশ হব, তারপরে আমি খাবার খাবো, তারপরে আমার অন্যান্য প্রাত্যহিক কাজগুলো সেরে নিয়ে পড়ালেখা করে দুপুরবেলা নিশ্চয়ই আমরা ভাত খেতে যাব। তো সেরকম আমার কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, কোন কাজটা করণীয় আগে, শিক্ষার্থীদের জন্য প্রথমে জ্ঞান অর্জন করা দরকার সেজন্য সেই জ্ঞান
অর্জন করবে আগে, তারপরে নিশ্চয়ই সে একটু বিনোদন নিবে, তারপরে সে অন্যান্য কাজগুলো করবে। তো সেরকম কোন কাজটি আগে করবে? আর একজন চাকরিজীবী নিশ্চয়ই প্রথমেই সে জ্ঞান অর্জন করতে বসবে না, সে প্রথমে তার চাকরিতে যাবে, নির্দিষ্ট সময়ে সে তার চাকরিতে যাওয়াটা তার প্রধান কাজ। তো সেরকম আমার কোন কাজটিকে আমার আগে করতে হবে সেটি আমার দেখতে হবে। আবার ধরো ঘরে গৃহে কিছু বয়স্ক থাকে, ছোট থাকে, তো বয়স্ক অসুস্থ মানুষটিকে যত সময় ওষুধ দেওয়াটা প্রথম কাজ হয়ে দাঁড়ায়, তো তার পথ্য দেওয়া, তার ওষুধ দেওয়া সেটা কিন্তু প্রথমে আসে। তো সেরকম গুরুত্ব অনুসারে কাছে একটা কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে, ঠিক আছে? কাজকে অগ্রাধিকার দিতে হবে, কোন কাজের গুরুত্ব বেশি সে অনুযায়ী কাজকে অগ্রাধিকার দিতে হবে। তারপরে আছে যে কাজগুলো আমরা করছি সেগুলো এককভাবে করছি না যৌথভাবে করছি। ধরো তুমি ঘরটিকে সাজাচ্ছ, সে ঘর সাজানো কাজে একার পক্ষে একজন ব্যক্তি যদি সে ঘর সাজানো কাজটি করে তাহলে তার কাছে অনেক বেশি সময় লাগবে। এখন যদি একাধিক ব্যক্তি কাজগুলোকে ভেঙে ভেঙে নিই তাহলে হয়তো সে কাজটিতে সময়টি কম ব্যয় হবে। তাহলে যৌথভাবে কাজ করতে হলে, আবার ধরো তুমি যৌথভাবে কাজটি করছো, কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে কি করতে হবে? ছোট যে সে কোন কাজটি করতে পারবে, আবার বড় যে সে তার কাজ করার ক্ষমতা কতটুকু সে অনুযায়ীও সময় তালিকা তৈরি করতে হবে। আমি একজন ছোটকে যদি বড় কাজ দিয়ে দিই সেটা সে নিশ্চয় করতে পারবে না। তাহলে যৌথভাবে কাজ করতে হবে, এবং এক্ষেত্রে কি করতে হবে? কে কোন কাজটি করতে পারবে সেটিও অন্যের সুযোগ সুবিধাটার দিকে লক্ষ্য রাখতে হবে, অন্যের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখতে হবে। যৌথভাবে একটি কাজ করতে হলে গেলে কাজটির জন্য যখন আমরা কাজটি করব তখন আমার সময় পরিকল্পনার ক্ষেত্রে চিন্তা করতে হবে। ধরো আমি উদাহরণ দিয়ে বলি, আমরা একটি জন্মদিনের জন্য একটি ঘর সাজাবো, তো সেখানে রান্নার কাজ আছে, লোকজন আসবে, তাদের আপ্যায়নের জন্য রান্নার কাজ আছে, ঘরে ফেস্টুন লাগানো, বেলুন লাগানো, এইসব কিছু আছে। আবার ধরো আপ্যায়নের কাজ আছে। তো এই কাজগুলো কে কোনটা করতে পারে? নিশ্চয় ছোট একটি 8, 10, 9 বছরের বাচ্চা নিশ্চয় রান্না করতে পারবে না, সে নিশ্চয় বেলুন সাজাবে এবং ঘরে নানান ধরনের ফুল, কাগজ দিয়ে বিভিন্ন আকৃতি কেটে সেটি দেওয়ালে লাগিয়ে সেটাকে সাজাবে। তো এই কাজগুলো সে করতে পারবে। তো সেরকম আমার মনে রাখতে হবে যে কোন কাজগুলো কাকে দিয়ে করানো যাবে সেটা ভেবে যৌথভাবে পরিকল্পনা করে কাজটি করতে হবে। তারপরে হলো একটি কঠিন কাজ বা একটি ভারী কাজের পর একটি হালকা কাজ করতে হবে, বা একটু বিশ্রামের ব্যবস্থা রাখতে হবে। কঠিন বা ভারী কাজের পর একটা কঠিন বা ভারী কাজের পর যেন একটি হালকা কাজ বা একটু বিশ্রামের ব্যবস্থা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো সময় তালিকাটি সব সময় নমনীয় হবে। অর্থাৎ আমি যে সময় তালিকাটি, নমনীয়তা আমি লিখে দিচ্ছি, নমনীয়তা সময় তালিকাটি তৈরি করছি সেটা আমি প্রয়োজন বোধে, আমার যখন প্রয়োজন পড়বে, ধরো আমার প্রয়োজন হলো যে এই মুহূর্তে আমি এখান থেকে কিছুটা সময় বাদ দিব, তো সেরকম প্রয়োজন বোধে আমি যাতে সেটাকে পরিবর্তন করতে পারি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রেখে আমাদের তালিকা তৈরি করি এবং সময় মতো কোন সময়ে কোন কাজটি করব সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে আমাদের যথাসময়ে আমাদের প্রতিটি কাজ শেষ হবে এবং আমরা পরবর্তী কাজের জন্য সময় রাখতে পারবো। আমাদের কাজ জমে থাকবে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হব। এটি গেল আমার সম্পদের মধ্যে একটি অন্যতম সম্পদ সময়ের কথা। এবারে আমি আরেকটি সম্পদের কথা বলবো, যে সম্পত্তি ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমাদের যে কোনো কাজ করতে গেলে যে সম্পত্তির খুবই দরকার সেই সম্পত্তি হলো
মানে একেবারে একটা গাড়ি চলতে গেলেও যা লাগে, একটা গাড়ি চলতে গেলে সেটার ভিতরে যদি শক্তি না থাকে, ফুয়েল না থাকে, তাহলে সেটি চলবে না। হ্যাঁ, আবার যদি একটা মানুষ কাজ করতে যায়, তার মধ্যে যদি ন্যূনতম শক্তি না থাকে, তাহলে সে কাজ করতে পারবে না। অর্থাৎ আমি যেটা বলছি যে আমরা এবারে আমাদের পরবর্তী সম্পদ শক্তি সম্পর্কে বলবো। আমাদের শক্তি, প্রতিটি মানুষের কাজ করার জন্য শক্তি প্রয়োজন। সেই শক্তি আমরা খাবার থেকে পাই, আমরা বিভিন্ন উপাদান থেকে পেয়ে থাকি, এবং এই শক্তি একটি অন্যতম সম্পদ আমাদের কাজ করার জন্য। আমাদের কাছে অর্থ আছে, আমাদের কাছে সময় আছে, কিন্তু আমাদের কাছে কাজ করার শক্তি নেই, তাহলে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। তো এই কাজের ঠিক একইভাবে সময় তালিকাতে যেমন বলেছি, এই কাজের জন্য যে সকল বিষয়গুলো বিবেচনায় আনতে হবে সেটি হলো একটি কর্মতালিকা থাকতে হবে, সারাদিনের কর্মতালিকা থাকতে হবে। নির্দিষ্ট একটি কর্মতালিকা না থাকলে আমরা কাজ করতে পারবো না। শক্তি পরিকল্পনার জন্য বিবেচ্য বিষয়, ঠিক আছে। একটি কর্মতালিকা থাকতে হবে, যেটা ইম্পর্টেন্ট। প্রথমে সারাদিনের একটি কর্মতালিকা থাকতে হবে, যেখানে প্রয়োজনীয় কাজগুলো কত সময় ধরে করতে পারবো আমরা সেটির একটি নির্দেশনা থাকবে। কতক্ষণে কি করব, কতক্ষণ আমি খাবার খাবো, কতক্ষণে আমি পড়ালেখা শেষ করব, কতক্ষণ আমি বিনোদনে থাকবো, কতক্ষণ আমি বিশ্রাম নিব, কতক্ষণ আমি খেলাধুলা করব, বা আমি কতক্ষণ গান করব, আর সবকিছু যাবতীয় কাজগুলো আমার একটা কর্মতালিকায় থাকতে হবে। দ্বিতীয় হলো যে আমার কাজ সম্পর্কে সুষ্ঠু ধারণা। আমি আগেও বলেছি যে সময়ের ওখানেও কাজ সম্পর্কে সুষ্ঠু ধারণা না থাকলে আমি কাজটা শেষ করতে পারবো না। ধরো তুমি কোন পদ্ধতি অবলম্বন করে তোমার পড়াটি সম্পন্ন করবে সে সম্পর্কে যদি তোমার স্বচ্ছ ধারণা না থাকে, তুমি সারাদিন পড়লেও পড়াটি মুখস্থ হবে না, বা তুমি পড়াটি আত্মস্থ করতে পারবে না। তো সেই সম্পর্কে একটি সঠিক ধারণা থাকতে হবে, কিভাবে পড়বে, কিভাবে কি করবে, কোথাও যেতে গেলে কোন রাস্তা দিয়ে তুমি যাবে। তুমি যদি পুরো একটা কমিউনিটি সেন্টারে যাবে, সেখানে তুমি যদি 3-4টা অলিগলি দিয়ে ঘুরে ঘুরে যাও, তাহলে তোমার সময়টা বেশি লাগবে। আর যদি তুমি একটা নির্দিষ্ট পথ অবলম্বন করে, যেটি সব থেকে কম সময় ব্যয় হবে, সেই পথ অবলম্বন করে যাও, তাহলে তোমার কাজটি তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং তুমি দ্রুততার সাথে সেই গন্তব্যে পৌঁছাতে পারবে। তাহলে আমার সঠিক একটি ধারণা থাকতে হবে। তারপর ধরো আমি যে কাজগুলো করতে দিচ্ছি, আমার ঘরে আমার ছোট ভাই আছে, বড় বোন আছে, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে। এখন কে কোন কাজটি করবে, তার কাজ করার তার ব্যক্তিগত পছন্দ কিরকম। এখন আমি যদি আমার ভাইকে বলি সে খুব ছবি আঁকতে পছন্দ করে, এখন তাকে যদি আমি বলি যে সে ছবি না এঁকে তুমি এখন বসে বসে কি করো, তুমি বসে বসে গল্প লিখো, তাহলে সে পারবে না। তার যে কাজের আগ্রহ আছে সেটি সে করতে পারবে। বা যদি তাকে বলি যে তুমি ঘর সাজাও, তাহলেও সে সেটি করতে পারবে না, বা তার ইচ্ছা নাই বা আগ্রহ নাই বলে কাজটি সে যথাযথভাবে করতে পারবে না। আবার যদি আমার এখন মা এখন রান্না করবেন, মাকে যদি বলি মা আমার পড়াটা লিখে দাও, তো মা সেটি করতে পারবে না, কারণ তার এখন রান্না করাটা খুব জরুরি এবং সে সেটি আগে করবেন। তো সেরকম কার কাজ, কোন কাজে কার কতটুকু আগ্রহ আছে সেটিও দেখতে হবে। ব্যক্তিগত পছন্দের দিকে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ গুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরে যেটি বলেছি, ছোটকে যদি বড়দের কাজ দিই সেটি সে করতে পারবে না, তাহলে বয়স অনুযায়ী কাজ করা। তারপর হলো ধরো একটা নির্দিষ্ট সময়ে তুমি পড়ালেখা করছো, ওই সময় যদি তুমি পড়ালেখার সাথে সাথে টিভি দেখো, তাহলে তোমার পড়ালেখাটা হবে না। তো একটি সময়ে একটি কাজই করতে হবে, একক সময়ে একটি কাজ করা। তারপর হলো আবারও যথারীতি ভারী কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, কারণ একটি ভারী কাজ করতে যে পরিমাণ শ্রম তোমার দিতে হচ্ছে, তারপরে যদি তুমি একটু হালকা কাজ বা একটু বিশ্রাম না নাও, পরবর্তী কাজের জন্য তুমি তৈরি হতে পারবে না, তুমি ক্লান্ত হয়ে যাবে এবং পরবর্তী কাজটি তুমি সম্পন্ন করতে অক্ষম হয়ে পড়বে। তাহলে ভারী কাজের পরে বিশ্রাম।
এছাড়া আরেকটা বিষয় শক্তি পরিকল্পনার ক্ষেত্রে খুবই দরকার, সেটা হলো যে আমি যে কাজগুলো করব সেটা কত সহজে করতে পারছি, অর্থাৎ শ্রম লাঘবকরণ। ঠিক আছে, সেটি হলো খুব ইম্পর্টেন্ট একটি, সেটা আমি এখানে দিচ্ছি, শ্রম লাঘবকরণ। ঠিক আছে, এটা কেমন? এটা হলো, ধরো আমরা যদি আমাকে তোমাকে বলা হলো যে তুমি ঘরের মেঝেটা মুছে পরিষ্কার করবে। এখন তুমি যদি বসে বসে মুছো তাহলে তোমার হয়তো সেটি কষ্ট বেশি হবে, কিন্তু তুমি যদি যে ঘর মোছার যে স্ট্যান্ড গুলো আছে সেগুলো ব্যবহার করো সেক্ষেত্রে তোমার কি হবে, শ্রমটা একটু কম হবে। আবার ধরো তুমি কিছু ডাল রান্না করবে, ডালটা যদি ক্রমাগত সিদ্ধতে বসো তাহলে হয়তো বেশি সময় লাগবে, কিন্তু যদি সেখানে তুমি প্রেসার কুকার ব্যবহার করো সেক্ষেত্রে তোমার সময়টা বেঁচে যাবে এবং সেটার জন্য যে শ্রমটা তোমার যাচ্ছে সেটিও কমে যাবে। আবার ধরো তুমি অনেকগুলো কাপড় চোপড় ধুবে, সেটার জন্য যদি তুমি ওয়াশিং মেশিন ব্যবহার করো সেক্ষেত্রে তোমার শ্রমটা লাঘব হবে। এরকম আমাদের নানান উপকরণগুলো আছে, সেগুলো ব্যবহার করে আমরা আমাদের শ্রম লাঘব করতে পারি। এছাড়া এই যে শ্রম লাঘব করার যে উপকরণগুলো সেগুলো ছাড়াও শ্রম লাঘব করার জন্য আরো কিছু ব্যবস্থা করা যায়, যেমন ধরো কিভাবে কাজ করলে কাজটি সহজে করা যাবে, ঘরের ব্যবস্থাপনাটা কিরকম, ঘরের সজ্জাকরণটা কিরকম। ধরো আমি যদি রান্নাঘরের পাশে আমার ডাইনিং রুম রাখি তাহলে আমার হেঁটে যাওয়ার শ্রমটা লাঘব হয়, কিন্তু যদি আমি অনেক একটু ঘুরে গিয়ে 2 রুম পরে রাখি তাহলে আমাকে বারবার ঘুরে যেতে হচ্ছে, তাহলে আমার শ্রমটা বেশি হয়। তাহলে সেখানে গৃহসজ্জা একটি গুরুত্বপূর্ণ অংশ। আবার ধরো আমি যে কাজটি করছি সে কাজের জন্য কে কতটুকু কাজ করতে পারবে, আমি আগেও বলেছি ছোটকে যদি বড় কাজ দেওয়া হয় তাহলে সেটি সে করতে পারবে না, তাহলে শ্রমের বিভাজন। আবার একার পক্ষে একজনকেই যদি ঘরে সব কাজগুলো করতে দেওয়া হয় তাহলে সে করতে পারবে না। তো সেজন্য আমাদের শ্রমের বিভাজন দরকার। আমি যদি শ্রমটাকে ভেঙে ভেঙে নিই, কে কতটুকু কাজ করবে সেটা যদি আমি ভেঙে নিই তাহলে আমার কাজটি সহজে করা সম্ভব হবে। এতক্ষণ আমরা পড়েছি শক্তি পরিকল্পনা এবং সময়ের পরিকল্পনা সম্পর্কে। এখন আমার গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ যেটি যথাযথ ব্যবহার না হলে সবগুলো কাজ পণ্ড হয়ে যেতে পারে, সেটি হলো অর্থ। অর্থ দ্বারা অর্থ হলো একটা অর্থ একটি সংসারের চালিকা শক্তিও বলা যায়, সেটি ছাড়া কোনো কাজে যথাযথভাবে করা সম্ভব হয়ে ওঠে না। এখন এই অর্থ যদি আমরা যথাযথভাবে ব্যবহার না করি, আমাদের অর্থ পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলেও কিন্তু আমার ঘরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, আমার সবগুলো কাজ যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। ধরো একটি পরিবারের মাসিক আয় হলো 20,000 টাকা, আমি যদি সেখানে 25,000 টাকা ব্যয় করি প্রতি মাসেই, সেই পরিবারে 5,000 টাকা করে কি হয়, 5,000 টাকা করে ঋণ করতে হয়। তাহলে সেখানে ঋণের বোঝা বেড়ে যায়, যে মানুষগুলো ওই ঘরে বাস করে তাদের মধ্যে একটি মানসিক চাপ সৃষ্টি হয়, তারা অন্যান্য কাজ করার জন্য যথাযথ সময় পাবে না। তো এই জন্য আমাদের যেটি করতে হবে, অর্থের যে পরিকল্পনাটি সেটি যথার্থভাবে করতে হবে। অর্থাৎ আমরা আমাদের যে পরিবারের সদস্যরা রয়েছে সেই সকল সদস্যের মাসিক আয় কতটুকু সেটি হিসাব করে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করব। হ্যাঁ, অর্থ পরিকল্পনা করার জন্য প্রথমে দরকার বাজেট তৈরি করব, আর এই বাজেটটি দুরকম হতে পারে, একটি হলো আমাদের দৈনিক বাজেট আর একটি হলো মাসিক। অর্থাৎ আমরা দৈনন্দিন যে খরচগুলো পড়ে সেগুলোর উপর নির্ভর করে যে বাজেটটা করবো সেটা দৈনিক বাজেট হিসেবে থাকবে, আরেকটি হলো মাসিক বাজেট, প্রতি মাসে যে হিসাবগুলো করবো সে অনুযায়ী যে বাজেটটি করবো সেটা হলো মাসিক। ঠিক আছে, তো এই দৈনিক বা মাসিক বাজেট যেটা করব সেটা যদি আমরা আমাদের অর্থের আয়ের উপর হিসাব করে না করি তাহলে কিন্তু আমাদের যথার্থ হবে না। আমাদের আয় কতটুকু সেটা দেখবো, আমাদের প্রয়োজনগুলো দেখবো। প্রয়োজনে আমাদের যে প্রয়োজনগুলো না, হয়তো কিছু প্রয়োজন আছে খুবই কম সামান্য পরিমাণে লাগছে, সেই জিনিসগুলো যেগুলো নগণ্য সেগুলোকে আমরা প্রয়োজনে বাদ দিতে পারি। আর সবসময় খেয়াল রাখবে যে বাজেটের মধ্যে 3টি ধাপ আছে। একটি বাজেট হলো উদ্বৃত্ত বাজেট, সমন্বয়ক বাজেট, অর্থাৎ যেটি আমাদের
প্রয়োজনগুলোকে সমন্বয় করছে সেই বাজেট। আরেকটি হলো ঘাটতি বাজেট, ঠিক আছে? তো ঘাটতি বাজেটটা আমি যেটা বলেছি, টাকা যদি কম পড়ে যায় সেক্ষেত্রে ঋণ হয়, সেই ঘাটতি বাজেট। আরেকটি হলো একটি উদ্বৃত্ত বাজেট, একটি ঘাটতি বাজেট, আরেকটি হলো সম্পূরক, যেটা আমাদের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় আছে, সেই সম্পূরক বাজেট। অর্থাৎ আমাদের বাজেটটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি, যেটা হলো আমার আয় ব্যয় সমতুল হচ্ছে, সেটা হলো আমার সম্পূরক বাজেট। আরেকটি হলো আমার উদ্বৃত্ত বাজেট, যেটাতে আমার খরচের পরও কিছু টাকা বাড়তি থাকে, যেটি আমরা জমাতে পারি বা পরবর্তী কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি। আরেকটি হলো ঘাটতি বাজেট, যেটি আমার আয়ের থেকে ব্যয় বেশি, যেটি কখনোই আমাদের কারো কোনো পরিবারের জন্য কাম্য নয়। আর আমাদের যে উদ্বৃত্ত বাজেট, এটি হচ্ছে সব থেকে ভালো, যে এখানে পরবর্তী কাজের জন্য কিছু উদ্বৃত্ত টাকা থেকে যায়, সেটি দিয়ে আমরা কাজটি করতে পারি। এই বাজেট তৈরি করার জন্য তিনটি বিষয় খুব দরকার জানা। সেই তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হলো যে আমরা আমাদের চাহিদাগুলো কি সেটি সম্পর্কে জানবো, চাহিদা। তারপর হলো আমাদের আয়ের খাত এবং ব্যয়ের খাত সম্পর্কে ধারণা, এবং ব্যয়ের যে খাতটি সেটি সম্পর্কে ধারণা, এবং আরেকটি হলো সেটি হচ্ছে আয়ের খাত, অর্থাৎ উপার্জনকারী ব্যক্তির মোট অর্থের পরিমাণ সম্পর্কে ধারণা। তাহলে কোন তিনটি বিষয় জানা দরকার? সে তিনটি বিষয় হলো, একটা হলো প্রয়োজন বা চাহিদা, আরেকটি হলো আয় সম্পর্কিত ধারণা, এবং দ্বিতীয়টি হলো ব্যয় সম্পর্কিত ধারণা। এই ধারণা অনুযায়ী যদি আমরা আমাদের কাজের জন্য, আমাদের যথাযথভাবে সম্পন্ন করার জন্য আমাদের বাজেটটি তৈরি করি, তাহলে আমাদের অর্থ ঘাটতি দেখা দেয় না এবং আমাদের কাজটি যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়। আজকে আমরা আমাদের গৃহ সম্পদগুলো কি কি, গৃহ সম্পদের শ্রেণীবিভাগ, গৃহ সম্পদের প্রয়োজনীয়তা, আমাদের অর্থ সংক্রান্ত অর্থ এবং অর্থের পরিকল্পনার জন্য যে বাজেট প্রণয়ন, সেটি আমাদের যে শক্তি, আমাদের যে গৃহ সম্পদের মধ্যে অন্যতম দুটি উপাদান শক্তি এবং সময়, তার পরিকল্পনা এবং তার বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে পড়লাম। আশা করি তোমরা এইভাবে তোমাদের নিজেদের দৈনন্দিন জীবনে গৃহ পরিকল্পনাটি করবে এবং যথাযথভাবে সম্পদের ব্যবহার করবে। এইভাবে ব্যবহার করলে আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। আজ এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।